বন্ধুরা নমস্কার, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভয়াল অন্ধকারের এক নতুন অধ্যায়। আজ আমি আপনাকে শোনাবো এমন একটি গল্প যা আপনার মনে বিশেষভাবে ছাপ রেখে যাবে। তবে আজকের গল্পের শেষে আমি আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন রাখব। সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্যে থেকে কয়েকজন শ্রোতা বন্ধুর নাম আমি আগামী গল্পের শেষে ঘোষণা করব। তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার উত্তর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভৌতিক যাত্রা। আজ আপনি শুনতে চলেছেন লেখক শাশ্বত চট্টোপাধ্যায় বিরচিত ভয়াল ভৌতিক গল্প অন্ধকার আতঙ্কের সেই রাত। লেখক শাশ্বত চট্টোপাধ্যায় পেশায় একজন একাডেমিক রিসার্চার। বিভিন্ন ইউটিউব চ্যানেলে এর আগে লেখকের একাধিক গল্প প্রকাশিত হয়েছে অডিও স্টোরি রূপে। এছাড়াও লেখক নিয়মিত বাংলার বিভিন্ন দৈনিক সংবাদপত্রে লেখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল আনন্দবাজার, বর্তমান, আজকাল, সংবাদ প্রতিদিন, দৈনিক যুগশঙ্খ, একদিন, দৈনিক স্টেটসম্যান এবং আরও অনেক। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে শ্রেয়সী এবং সঙ্গীতা। শুরু হচ্ছে অন্ধকার আতঙ্কের সেই রাত। ঘাটশিলা স্টেশনে নেমে রিকশার জন্য হন্তদন্ত হয়ে খুঁজতে থাকেন অক্ষাংশবাবু। স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে গেলেই লম্বা রিকশা স্ট্যান্ড পড়ে। সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে প্রায় 10 থেকে 15টা রিকশা। আরে না না, তোমরা বেশি ভাড়া বলছো। প্রায় 7 থেকে 8টির মতো রিকশাকে রীতিমতো দর কষাকষি করে শেষমেশ 9 নম্বর রিকশাটায় তিনি উঠে বসলেন। তারপর রিকশাওয়ালাকে বলে দিলেন তার লজে যাওয়ার ঠিকানাটা। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে শুরু করল রিকশা। প্রতি বছরই পুজোর আগে কোথাও না কোথাও একবার বেড়াতে যান অক্ষাংশবাবু। তবে এবার এসেছেন হাওয়া বদল করার জন্য। ইদানিং প্রচণ্ড কাজের চাপে তার ব্লাড প্রেশার একেবারে বেড়ে গেছে। সেই সঙ্গে অনিয়মিত খাওয়া দাওয়ার ফলে শরীরও হয়ে পড়েছে দুর্বল এবং অসুস্থ। নিজের পরিচিত এক বড় ডাক্তারের সাথে কনসাল্ট করার পর সেই ডাক্তারের পরামর্শেই দিন কয়েকের জন্য এখানে এসেছেন অক্ষাংশবাবু। রিকশায় যেতে যেতে চারপাশের মনোরম পরিবেশটা উপভোগ করছিলেন তিনি। গায়ে এসে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তীর তীর করে বয়ে চলা স্নিগ্ধ শীতল বাতাস। রাস্তার দুধারে সারি সারি গাছগাছালির মধ্যে থেকে ভেসে আসছে পাখির কলরব। মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল অক্ষাংশবাবুর। গুনগুন করে একটা আধুনিক হিন্দি গানের কলি ভাজতে শুরু করলেন তিনি। পুজো এখনো দেরি আছে বলে ঘাটশিলায় তেমন ভিড় নেই। এটা এখন যদি পুজোর মরশুম হতো তাহলে এখানে ভিড়ে তিল ধরনের জায়গা থাকতো না। সুতরাং ভালোই হয়েছে। বরাবরই অক্ষাংশবাবু একটু নিরিবিলি ফাঁকা জায়গা পছন্দ করেন। গত বছর তিনি পুজোর ঠিক মুখেই দেরাদুন বেড়াতে গিয়েছিলেন। সেখানে এতটাই ভিড়ভাট্টা ছিল যে তার একদম মন পোষায়নি। প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছিল। কোনো রকমে 2 দিন সেখানে থেকে আবার ফিরে চলে এসেছিলেন। তাই সেখানে আবার তার যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে এখানে আসার আগে অফিস থেকে অন্তত সপ্তাহখানেকের ছুটি নিয়ে তিনি এসেছেন। শরীর সারাতে ওইটুকু সময় তো তার নিশ্চয়ই কাম্য। এবার থেকে অক্ষাংশবাবু ঠিক করেছেন যেখানেই যাবেন অফ সিজনে যাবেন। রিকশাটা রাস্তার বাঁদিকে একটা বাঁক নিয়ে ঘুরতেই একটা লোক দাঁড় করালো রিকশাটাকে। তারপর নিজের লাগেজ নিয়ে অক্ষাংশবাবুর পাশে উঠে বসল। ভদ্রলোকের হাতে একটা খবরের কাগজ ছিল। সেটাই আবার মেলে ধরে পড়তে শুরু করলেন তিনি। আজকের কাগজ জিজ্ঞাসা করলেন অক্ষাংশবাবু। সকালেই কিনেছি স্টেশন থেকে। তা মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? আমি যাচ্ছি বরেন্দ্র লজে। সেই লজে থাকবো কিছুদিন। আরে আমিও তো যাচ্ছি।
আমিও ওখানে থাকবো কিছুদিন। অক্ষাংশ বাবুর কথায় আনন্দে হেসে উঠলেন ভদ্রলোকটি। বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো কথা। একসাথে থাকা যাবে, একসাথে ঘুরতে বেরোনো যাবে। সে নয় যাবে মশাই, আপনার নামটাই তো জানা হলো না। দেখুন তো দেখি আমার অবস্থা, এতক্ষণ কথা বলছো অথচ নিজের নামটাই বলিনি। আমার নাম সুনির্মল সান্যাল, আমি থাকি বর্ধমানে। তা আপনার নাম কি? নমস্কার, আমার নাম অক্ষাংশ বর্মন। আমি কলকাতায় থাকি, বাগুইহাটিতে একটা সওদাগিরি অফিসে চাকরি করি। প্রতি বছরই কোথাও না কোথাও যাই, তাই এবছরে এখানে এলাম। তবে এবছরে আসার উদ্দেশ্য হলো জাস্ট চেঞ্জের জন্য। তা আপনিও ঘুরতে এসেছেন বুঝি? আমি এসেছি এক ঢিলে দুই পাখি মারতে, এসেছি ব্যবসার কাজে। তা ব্যবসার কাজ আজকে হয়ে গেল যখন, তাহলে ভাবলাম কদিন ঘুরে যাই। কি এক ঢিলে দুই পাখি মারা হবে না বলুন? সম্মতিসূচক মাথা নাড়লেন অক্ষাংশবাবু। কিসের ব্যবসা আপনার? আমার চন্দন কাঠের ব্যবসা। দেশ বিদেশের ভালো চন্দন কাঠ আমি কেনা বেচা করে থাকি। এখানে এসেছি ব্যবসার একটা ডিল হ্যান্ডেল করতে। আমি একাই থাকি, বিয়ে থা করিনি। আগে আমি আর মা থাকতাম। গত বছর আমার মা গত হয়েছেন। এখন আমি সম্পূর্ণ একাই ব্যবসা চালাচ্ছি। ব্যবসার কাজেই এদিক সেদিক ঘুরে বেড়াতে অসুবিধা হয় না। যখনই দরকার হয় ঘরে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ি। তা মশাই, আপনার বাড়িতে কে কে থাকেন? অক্ষাংশবাবু পকেট থেকে দুটো সিগারেট বার করলেন, তারপর একটা ওনার দিকে বাড়িয়ে দিলেন। তারপর পকেট থেকে লাইটারটা বের করে দুজনেই সিগারেটে আগুন জ্বালিয়ে নিজের সিগারেটে একটা শুক টান দিয়ে বললেন, আমিও বলতে পারেন আপনার মতোই একা। বছর তিনেক হলো আমার স্ত্রী নমিতা মারা গেছে, তারপর থেকেই একা আর কি। তা কি হয়েছিল আপনার স্ত্রীর? সুনির্মল বাবুর প্রশ্নে মনটা খারাপ হয়ে গেল অক্ষাংশবাবুর। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, টিউবারকুলোসিস একেবারে লাস্ট স্টেজে এসে ধরা পড়েছিল। আমি অনেক হাসপাতাল ডাক্তারখানায় ছোটাছুটি করেছি, কিন্তু লাভ হয়নি। শেষমেশ ওকে ধরে রাখতে পারিনি। স্ত্রী মারা যাওয়ার পর আমার একমাত্র ছেলে শিকাগোতে চলে যায়। ওখানে 2 বছর ধরে হায়ার স্টাডি করছে আমার ছেলে। যেটা কমপ্লিট হওয়ার পর ওখান থেকেই চাকরি পেয়ে যাবে। ছেলে অনেকবার বলেছে, বাবা আমার এখানে চলে এসো। আমার মন চায় না, তাই যাই না, একা একাই থাকি। একা থাকতে আমারও ভালো লাগে, ঠিক আপনার মতো। এতক্ষণে দুজনের সাথে এতই আপন মনে কথা বলায় মশগুল ছিল যে ওদের ভ্রুক্ষেপ হয়নি কখন ওরা লজের সামনে চলে এসেছে। ভ্রুক্ষেপ হলো রিক্সাওয়ালার ডাকে, বাবু আমরা লজের সামনে চলে এসেছি। রিক্সা থেকে নেমে একসঙ্গে দুজনেরই ভাড়া মিটিয়ে দিলেন সুনির্মল বাবু। অক্ষাংশ বাবু তাকে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সে আপত্তি তার গ্রাহ্য হল না। লজে ঢুকে দুজনে লজের ম্যানেজারের কাছে দুটো নিজেদের রুম বুক করলেন। ম্যানেজার ইশারায় দেখিয়ে দিল তাদের দুজনেরই ঘর দোতলায়। ওফ, কি গরমটাই না পড়েছে বলো ভাইয়া। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুনির্মল বাবু অক্ষাংশ বাবুকে কথাটা বললেন। মৃদু হেসে অক্ষাংশ বাবু বললেন, সে আর বলতে। দোতলায় উঠেই একটা সরু প্যাসেজ। সেই প্যাসেজের দুধারে সারি সারি চলে গেছে হলিডে হোম। অক্ষাংশ বাবু আর সুনির্মল বাবুর রুম দুটো একেবারে প্যাসেজের দু মাথায়। প্যাসেজের বাঁ দিকে একদম মাথায় অক্ষাংশ বাবুর রুমটা, আর অন্যদিকে ডান দিকের মাথায় সুনির্মল বাবুর রুম। ভাইয়া তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, আবার লাঞ্চে দেখা হচ্ছে, কেমন? কথাটা বলে নিজের রুমের দিকে চলে যান সুনির্মল বাবু। নিজের রুমে প্রবেশ করে বিছানার ওপর নিজের লাগেজটা রেখে তার পাশে ধপ করে বসে পড়লেন অক্ষাংশবাবু। যদিও তার জার্নি তেমন একটা হয়নি, তবুও এই মাঝ বয়সে এসে
এটুকু জার্নি তার কাছে অনেক। এটুকু ধকলেই তিনি এখন দৈহিক অবসরে আচ্ছন্ন। তন্দ্রা ভাব জড়িয়ে আসছে কি? ঠিক করলেন একটু পর স্নান সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর লাঞ্চ করতে যাবেন। বাবু, আপনার চাটা নিন। অক্ষাংশ বাবু দেখলেন তার রুমের দরজার ঠিক বাইরে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রয়েছে এই লজের বয়। একেবারে ইয়াং ছোকরা, রোগা ছিপছিপে চেহারা, পরনে একটা রাউন্ড নেক গেঞ্জি আর ট্রাউজার। ছোকরাটিকে ইশারায় ভেতরে আসার নির্দেশ দিলেন অক্ষাংশবাবু। ছেলেটি বিছানার পাশে টেবিলের ওপর চায়ের কাপটা রেখে চলে যাওয়ার সময় বলল, দুপুরে খাবেন তো? আমাদের নিচে খাবারের হোটেল আছে, এই লজের মালিকেরই হোটেল। চলি বাবু, কিছু দরকার লাগলে জানাবেন। ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতেই খানিকটা তৃপ্তি বোধ করল অক্ষাংশবাবু। তার দৈহিক অবসাদ কিছুটা হলেও লোপ পেল। চা খেয়ে স্নানের উদ্দেশ্যে রুমের অ্যাটাচড বাথরুমটায় ঢুকলেন তিনি। না, রুমটা অতি সাধারণ হলেও বাথরুম তো একেবারে ফার্স্ট ক্লাস। ফ্লোর টাইলস লাগানো আছে, পরিষ্কার সাদা ধবধবে মেঝেতে মুখ দেখা যাচ্ছে। বাথরুমের দেওয়ালের গায়ে গিজার, শাওয়ার এবং দুটো কল রয়েছে। শাওয়ারটা ঠিক নিচেই দেওয়ালের গায়ে লাগানো রয়েছে একটি 2 ফুট বাই 3 ফুটের ঝকঝকে কাচের আয়না। স্টিলের টাওয়েল হ্যাঙ্গারে নিজের টাওয়েলটা ঝুলিয়ে দিয়ে শাওয়ার চালাতেই ঠান্ডা জল আপাদো মস্তক ভিজিয়ে দেয় অক্ষাংশবাবুকে। শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায় তার। আয়নায় শাওয়ারের জলের ঝাপটা লাগছে মাঝে মাঝে। কাঁচের গায়ে আঙুল দিয়ে নিজের নামটা লিখলেন অক্ষাংশবাবু। মনে মনে হাসলেন। স্নান সেরে একটু ঘুমিয়ে নিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখন দুপুর 3টে বাজে। এমনি এমনি ঘুমটা ভাঙত না, ভাঙল সুনির্মল বাবুর দরজায় কড়া নাড়ার শব্দে এবং ডাকাডাকিতে। আরে অক্ষাংশ বাবু, শুনতে পাচ্ছেন? আরে ঘুমিয়ে গেলেন নাকি মশাই? উঠেই দরজা খুলে সুনির্মল বাবুকে বললেন, আপনি দাঁড়ান, আমি আসছি। দুপুরে লজের নিজস্ব খাবারের হোটেলটাতেই খেলেন অক্ষাংশবাবু আর সুনির্মল বাবু। ভাত, মুসুর ডাল আর সর্ষে ভেটকি দিয়ে খাওয়াটা বেশ চমৎকার হলো। বিকেলে দুজনে একসাথে বের হলেন। পাহাড়ের চূড়োয় অস্তমিত সূর্য দেখে এক অপূর্ব বিহ্বলতায় ভরে গেল অক্ষাংশবাবু আর সুনির্মল বাবুর মন আর চোখ। একটা বাগিচা সংলগ্ন পার্কের বেঞ্চের ওপর দুজনে খানিকক্ষণ বসে নিজেদের মধ্যে গল্প করে সন্ধে নামতেই লজে ফেরার পথ ধরলেন। রাতে খাওয়া দাওয়ার পর অক্ষাংশবাবু নিজের লাগেজ থেকে বিদেশি মদের বোতলটা বার করে জল খাওয়ার জন্য রুমে আগে থেকেই থাকা একটা কাচের গ্লাসে মদ ঢাললেন। তারপর প্রথম চুমুকটা দিয়েই মুখে একটা স্বস্তিসূচক শব্দ করলেন। ডাক্তারবাবু অক্ষাংশবাবুকে মদ খেতে বারণ করেছেন। মদ তার শরীরের ব্লাড প্রেশার আরও বাড়িয়ে দেবে, যেটাই অসুস্থতার সময় তার শরীরের পক্ষে অত্যন্ত খারাপ। কিন্তু অক্ষাংশবাবু ছাড়তে পারেন না। আগেও ছাড়তে পারেননি, এখনও ছাড়তে পারেন না, আর ভবিষ্যতে ছাড়তে পারবেন কি না তা তিনি নিজেও জানেন না। 3-4 প্যাগ মদ পেটে পড়তেই নেশাটা আরও চড়ে গেল। অক্ষাংশবাবু নানান চিন্তায় মগ্ন হয়ে গেলেন। সমস্ত চিন্তা হাতড়ে হাতড়ে শেষে গিয়ে থামলেন একটা অতীতের পুরনো ঘটনার চিন্তায়। কি চরিত্রবানটাই না ছিল তখন অক্ষাংশবাবু। সেই সুন্দর চরিত্রের নমুনার কথা এখন তার মনে উঁকি দিতে লাগল। কলেজে পড়াকালীন একটা মেয়ের প্রেমে পড়েছিল অক্ষাংশবাবু। মেয়েটি অক্ষাংশবাবুর কলেজের ক্লাসমেট। ওরা দুজন একসাথেই ক্লাস করত। ক্লাসের শেষে একটা পার্কে বসে একসাথে পড়াশোনার ইম্পর্টেন্ট নোটস নিয়ে আলোচনা করত। মেয়েটির নাম ছিল শাম্ভবী। শাম্ভবী প্রথমে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিল
অক্ষাংশবাবুকে। কিন্তু অক্ষাংশবাবু তিনি কি সত্যি শাম্ভবীকে ভালোবেসেছিলেন? রুমের জানলার ফাঁকে বাইরের দোলন চাপা গাছের ডালটা হাওয়ায় দুলে উঠল, যেন সেটা জানালো, না, কখনোই নয়। অক্ষাংশবাবু শাম্ভবীকে ভালো কখনোই বাসেনি, ভালোবেসেছিলেন শাম্ভবীর শরীরটাকে। লাল গোলাপ ফুলের পাপড়ির মতো শরীরটা থেকে সমস্ত রস নিগড়ে নিতে চেয়েছিলেন এই ফুরফুরে তরুণীটির। মেয়েটি প্রথমে প্রেমে পড়েছিল অক্ষাংশবাবুর। সরস্বতী পুজোর দিন লাল পাড় সাদা শাড়ি পরে অঞ্জলি দেওয়ার পর শাম্ভবী ঘুরতে বেরিয়েছিল অক্ষাংশবাবুর সাথে। সেদিনই কলেজের উল্টো দিকে লেকের ধারে একটু নিরিবিলি পেয়ে শাম্ভবী প্রেমের প্রস্তাব দিয়েছিল অক্ষাংশবাবুকে। অক্ষাংশবাবু এতক্ষণ এই সুযোগটাই খুঁজছিলেন, তাই তিনি সুযোগের চটজলদি ব্যবহার করলেন। তৎক্ষণাৎ তিনি মেয়েটির প্রস্তাবে সম্মতি জানালেন এবং প্রস্তাবটি গ্রহণ করলেন। কত যে প্রেমের মিথ্যা নাটক করেছিলেন অক্ষাংশবাবু তা বোধহয় একমাত্র ঈশ্বর জানে। কলেজ শেষ করে অক্ষাংশবাবু চাকরি পায়। ততদিনে অক্ষাংশবাবু আর মেয়েটি এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল যে বছর ঘুরতে না ঘুরতেই মেয়েটি হয়ে পড়েছিল সন্তান সম্ভবা। বিয়ের আগে যে সন্তান সম্ভবা হয়ে গেছে শাম্ভবী, তার জন্য চিন্তিত ছিল সে অক্ষাংশবাবুকে বলেছিল যত তাড়াতাড়ি পারে বিয়ে করতে থাকে। এই মুহূর্তে অক্ষাংশবাবু বসলেন বেঁকে। তিনি শাম্ভবীকে বিয়ে করতে সরাসরি নাকচ করলেন আর বললেন সন্তানটিকে নষ্ট করে দিতে। প্রথম সন্তানকে নষ্ট করতে কোনো মেয়েই চায় না, সুতরাং শাম্ভবী এবার অক্ষাংশবাবুকে সরাসরি বলল যদি অক্ষাংশবাবু বিয়ে না করে তাহলে সর্বসম্মুখে তার এই কুকীর্তির কথা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের কথা সমস্তটা ফাঁস করে দেবে সে। এই সময় অক্ষাংশবাবুর অফিসের এক কলিগ সুদর্শন চক্রবর্তীর সাথে ঘনিষ্ঠ আলাপ ও বন্ধুত্ব হয়েছিল। সুদর্শন অক্ষাংশর এতটাই ঘনিষ্ঠ বন্ধু ছিল যে অক্ষাংশের ব্যাপারে সে সবকিছুই জানত। অক্ষাংশবাবু সুদর্শনকে নিজের সমস্ত কথা জানিয়েছিল। এই সুদর্শনকে মহড়া করে অক্ষাংশবাবু শেষে নিজেকে সৎ প্রমাণ করল। অন্যদিকে সুদর্শন আর শাম্ভবীর জীবনে ডেকে আনল চরম সর্বনাশ। অক্ষাংশবাবু একদিন সুদর্শন বাবুকে ফোন করে বলেছিলেন যে একবার শাম্ভবীর বাড়িতে আসতে। অক্ষাংশবাবু নিজে থাকবেন সেখানে। তার সাথে পরামর্শ করার পরই অক্ষাংশবাবু আর শাম্ভবী দুজনে বিয়ের সিদ্ধান্ত নেবে। সুদর্শনবাবু অক্ষাংশবাবুর কথা মতো শাম্ভবীদের বাড়িতে চলে যায় আর সেখানে অক্ষাংশবাবুকে দেখতে না পেয়ে শাম্ভবীকে সান্ত্বনা দেয় এবং বলে সব ঠিক হয়ে যাবে। অক্ষাংশবাবু সেই সুযোগটাই নেয়। তিনি গোপনে শাম্ভবী আর সুদর্শনবাবুর কয়েকটা ছবি তুলে রাখেন এবং সেটিকে এমনভাবে তৈরি করেন যাতে লোকে দেখে সেটা বলে যে সুদর্শন আর শাম্ভবীর মধ্যে কোনো সম্পর্ক আছে। অক্ষাংশবাবুর সাথে শাম্ভবীর কোনো সম্পর্ক নেই। অক্ষাংশবাবু সমাজের সামনে প্রমাণ করে যে শাম্ভবীর গর্ভে যে সন্তানটা আছে সেটা সুদর্শনবাবুর সন্তান এবং সুদর্শনবাবু শাম্ভবীকে বিয়ে করতে চায় না। সুদর্শনবাবু আর শাম্ভবী সকলের কাছে হয়ে গেল দোষী, আর অক্ষাংশবাবুর কর্দমাক্ত চরিত্রটা সমাজের আপাত দৃষ্টিতে একেবারে ধবধবে সাদা। মেয়েটি চরম অপমান আর লজ্জা সহ্য করতে না পেরে সেদিন রাতেই বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হয়। চরম শোকে ফেটে পড়ে শাম্ভবীর বাবা মা। পুলিশ সুদর্শন বাবুকে গ্রেপ্তার করে। বেশি দিন গড়ায় না, জেলখানায় থাকতে থাকতে অপমান আর অসহনীয় অত্যাচারে সুদর্শন বাবু মারা যায়। এখানেই কেবলমাত্র অক্ষাংশবাবুর গুণের শেষ নয়, আরও আছে। আজ সকালে যখন সুনির্মল বাবুকে নিজের স্ত্রীর মৃত্যুর কথাটা আলোচনা করছিলেন তখন মনে দুঃখ হওয়ার কি নাটকটাই না করলেন অক্ষাংশবাবু। পত্নী বিয়োগে যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। আসলে সুনির্মলবাবু তো আর জানেন না যে দিনের পর দিন নিজের বিয়ে করা স্ত্রীর প্রতি জান্তব অত্যাচার আর তাকে না খেতে দেওয়ার ফলে টিবি হয়ে যায় তার স্ত্রী,
আর শুধু এখানেই শেষ নয়, স্ত্রীর টিবি হয়েছে এটা জানতে পারার পরও দিনের পর দিন তাকে অবহেলায় অযত্নে রেখে এবং তার চিকিৎসা না করিয়ে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পেছনে অক্ষাংশবাবুর সম্পূর্ণ হাত আছে। চিন্তার ঘোরটা কাটল তখন যখন অক্ষাংশবাবু খেয়াল করল তার বোতলের মদ তলানিতে এসে ঠেকেছে। তিনি বুঝলেন মদের পুকুরে প্রায় গলা পর্যন্ত ডুবে গিয়েছেন তিনি। বোতলের তলানি মদটুকু শেষ করে প্রায় টলতে টলতে বিছানায় এসে শুয়ে পড়লেন তিনি। পরের দিন ভোরবেলায় সুনির্মলবাবু আর অক্ষাংশবাবু সূর্যোদয় দেখতে গেলেন। পাহাড়ের কোলে নীল আকাশের বুক চিরে উঁকি দেওয়া সূর্যটা ঠিক যেন আকাশের কপালে পড়িয়ে দেওয়া একটা ছোট্ট লাল টিপের মতো দেখাচ্ছে। সূর্যোদয় দেখার পর সামনে একটা চায়ের দোকানে দুটো চা অর্ডার দিয়ে দোকানে কাঠের বেঞ্চের ওপর বসে পড়লেন অক্ষাংশবাবু আর সুনির্মলবাবু। আবার দুটো চা দিন। দোকানের মহিলা তৎক্ষণাৎ দুটো চা বানাতে শুরু করল। দোকানে একটি তরুণ কর্মচারী অক্ষাংশবাবু আর সুনির্মলবাবুকে মাটির দুটো ভাঁড়ে চা দিয়ে গেল। এতক্ষণ নজরে না পড়লেও এবার চা খেতে খেতে অক্ষাংশবাবুর হঠাৎ নজরে পড়ল যে চা বানাচ্ছে সেই মহিলাটার দিকে। যুবতী মহিলার বয়স আন্দাজ 40 কি 41 হবে। গায়ের রং ময়লা হলেও বেশ ডাবর চেহারা। শরীরে সামান্য মেয়েদের ছোঁয়া থাকলেও তাতে যৌবনপুষ্ট শরীরটার বিন্দুমাত্র বিকৃতি ঘটেনি। মনের গহীন অন্তরাল থেকে বেরিয়ে আসা কামনাটা মনে একটা আগুন জ্বেলে দিল অক্ষাংশবাবুর। জিভটা তার লকলক করে উঠল। উপভোগের নেশা আবার মাথা চড়া দিয়ে উঠল তার। চা খেয়ে মহিলাটিকে চায়ের দাম দিতে যাওয়ার সময় অক্ষাংশবাবুর হাতের সাথে মহিলার হাতের স্পর্শ হল। সঙ্গে মহিলা কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। অক্ষাংশবাবুর মুখে একটা বাঁকা হাসি ফুটল। এই সুযোগটাই তো খুঁজছিলেন তিনি। ফিসফিস করে অক্ষাংশবাবু মেয়েটির নাম জিজ্ঞাসা করতেই মেয়েটি মৃদু হেসে বলল, মালিনী। অক্ষাংশবাবু হয়তো মেয়েটিকে আরো কিছু বলতেন, কিন্তু তা আর বলার সুযোগ হল না। তিনি দেখলেন পাশে এসে দাঁড়িয়েছে সুনির্মলবাবু। এই অবস্থায় কতকটা বাধ্য হয়ে সুনির্মলবাবুর সাথে লজের রাস্তার দিকে পা বাড়ালেন তিনি। বলছি বহো মশাই, আজকে দুপুরের লাঞ্চটা কোথায় করবেন? আমাদের লজের নিচের হোটেলে নাকি অন্য কোথাও? পথ চলতে চলতে সুনির্মলবাবু কথাটা জিজ্ঞেস করলেন অক্ষাংশবাবুকে। অক্ষাংশবাবুর কানে কথাটা ঢুকল না। আর ঢুকবেই বা কি করে? তিনি এখন একটু আগের মহিলাটাকে নিয়ে একটা মনে মনে কুৎসিত ছবি আঁকতে ব্যস্ত। বড় ভালো লেগেছে মহিলাটিকে অক্ষাংশবাবুর। কি যেন নাম মেয়েটির? হ্যাঁ, মনে পড়েছে, মালিনী। তিনি এখন ওর সাথে এক অনন্য নিশি যাপনে উৎসুক। তবে যে চিন্তাটা তাকে বারবার খোঁচা দিয়ে চলেছে সেটা হলো স্থান, নিশি যাপনের স্থান। এই স্থান কি তার লজ হওয়া উচিত নাকি অন্য কোথাও? সে চিন্তাই বারংবার খুঁজে বের করতে উৎসুক তিনি। সুনির্মলবাবু তার গায়ে একটা হাত রাখলেন। আরে ও মশাই, কি ভাবছেনটা কি? হাতের ঠেলায় সম্বিত ফিরতেই অক্ষাংশবাবু বললেন, না না, কিছু নয়। বলুন, কি যেন বলছিলেন? আরে আমি বলছিলাম যে লাঞ্চটা কোথায় করবেন, অন্য কোথাও নাকি আমাদের লজের হোটেলে? যেখানে খুশি একটা করলেই হলো। একটা কচুরি জিলিপির দোকান থেকে গরম গরম হিঙের কচুরি, তরকারি আর জিলিপি সহযোগে জলখাবার খেয়ে সাইড সিনগুলো দেখতে গেলেন ওরা। একটা লেকের সামনে এসে দাঁড়ায় দুজনে। ডিমনা লেক। লেকের জল একেবারে আয়নার কাঁচের মতো পরিষ্কার, তাতে মুখ দেখা যাচ্ছে।
একটু দূরেই জলের উপর উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি। এক ঝাঁক কুচো মাছ জলের তলায় ছুটে যাচ্ছে। এ যেন অপরূপ মন মাতানো দৃশ্য। এমন দৃশ্য চির দুঃখীর মনটাকেও আনন্দে ভরিয়ে তোলে। অক্ষাংশবাবু কিন্তু সাইট সিন বিন্দু মাত্র উপভোগ করছেন না। তার মন সেই একই পরিকল্পনা করে চলেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর লজ থেকে বেরিয়ে গেলেন অক্ষাংশবাবু। সুনির্মল বাবু আজকে আর লজ থেকে বাইরে বেরোবেন না। ওনার শরীরটা একটু খারাপ হয়েছে, মাথাটা ধরেছে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, এই কাজটা অক্ষাংশবাবুকে তো একাই করতে হবে। এই কাজের ব্যাপারে অন্য কেউ ঘুণাক্ষরেও কোনো কিছু আন্দাজ করতে পারুক, সেটা অক্ষাংশবাবু একেবারেই চান না। লজ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সকালের চায়ের দোকানটায় গেলেন তিনি। চায়ের দোকানে এখন সেই মহিলাটা নেই। তার বদলে কাজ করছে একটা অল্প বয়সী বাচ্চা ছেলে। অক্ষাংশবাবু বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, আরে এখানে আগে যে মহিলাটা কাজ করছিল সে কোথায় গেল বলতো? কে? মালিনী দিদি? হ্যাঁ, তোর ওই দিদি। দিদি তো বাড়ি চলে গেছে। দিদি শুধু সকালবেলাটাই এখানে কাজ করে। দিদির বাড়ি কোথায় বলতে পারিস? হ্যাঁ, কেন বলতে পারবো না। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে 15 মিনিট হাঁটলেই দিদির বাড়ি। দিদি আর দিদির ছোট্ট বাচ্চাটা থাকে ওখানে। দিদির বর কোথায় থাকে? দিদির বর নেই বাবু। আজ থেকে অনেক দিন আগে দিদিকে ছেড়ে চলে গেছে। অক্ষাংশবাবু এই কথাটা শুনে হাতে যেন চাঁদ পেল। আচ্ছা বাবু, আপনি দিদির কথা জিজ্ঞেস করছেন কেন? তোর দিদি আমার কাছে কিছু টাকা পায়, আমি সেই টাকাটাই এখন তোর দিদির বাড়িতে গিয়ে দিয়ে আসবো, বুঝলি? অক্ষাংশবাবু মালিনীর ঝুপড়ির সামনে আসতেই তাকে দেখতে পেল। মালিনী বাড়ির বাসনপত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে ধুয়ে রাখছে। অক্ষাংশবাবুকে দেখে মালিনী সলজ্জিত হয়ে ঘরের ভেতরে চলে গেল। তারপর ভেতর থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর, বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবু, ভেতরে আয়। আশেপাশে কেউ দেখলে অনেকে কথা শোনাবে। অক্ষাংশবাবু বিনা বাক্য ব্যয়ে প্রবেশ করল ঘরে। একচালা টিনের ঘর। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে একটা চৌকি আর একপাশে একটা ভাঙাচোরা ড্রেসিং টেবিল। ঘরের এক কোনায় একটা স্টোভ আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নার বাসনপত্র। চৌকিতে মশারি টাঙানো, আর ভেতরে অঘরে ঘুমিয়ে আছে মালিনীর বছর 5 ছোট্ট ছেলেটা। বল বাবু, কি বলতে এসেছিস? অক্ষাংশবাবু তার প্যান্টের পকেট থেকে একটা কাগজ বার করে মালিনীর হাতে দেয় এবং মালিনীকে সেটা পড়তে বলে। খানিকক্ষণ কাগজটার দিকে তাকিয়ে চুপ করে যায় মালিনী। তারপর ফিসফিস করে বলে, রাতে আমাদের বাড়িতে আয় বাবু, বেশি রাত করে আসবি, যাতে কেউ জানতে না পারে। অক্ষাংশবাবু পকেট থেকে একটা 1000 টাকার নোট বার করে মালিনীর হাতে দিতে যাওয়ায় মালিনী টাকাটা ফিরিয়ে দিল। এখন এটা লাগবে না বাবু, রাতে কাজ হয়ে যাওয়ার পর না হয় দিবি। একটা মুখে পরিতৃপ্তির হাসি নিয়ে মালিনীর ঘর থেকে বেরিয়ে যায় অক্ষাংশবাবু। গতকাল মদের বোতলটা পুরোটাই শেষ করে ফেলেছেন অক্ষাংশবাবু। আজও তার মদ লাগবে। ওটা ছাড়া তার নৈশ অভিসার যে একেবারেই অসম্পূর্ণ। কাছাকাছি একটা বিদেশি মদের দোকান আছে, এটা আজকে সুনির্মল বাবুই সকালবেলা বলেছিল। একটু এগিয়ে গিয়ে অক্ষাংশবাবু একটি অচেনা লোককে মদের দোকানের কথা জিজ্ঞেস করলেন। দাদা, এখানে লোকটি দোকানের পথ বলে দিল। দোকান থেকে মদ কিনে পকেট থেকে একটা পলিথিনের বড় ব্যাগ বের করে তার মধ্যে ঢুকিয়ে দিলেন বোতলটা। বাকিটা সময় তাকে এখন এখানেই কাটাতে হবে। লজে সে একেবারে কাল ভোরে ফিরবে। এ বিষয়ে তার লজের বয়টার সাথে কথা হয়ে গেছে।
রাত্রিরে যেহেতু লজের বাইরে থাকাটা নিয়ম বিরুদ্ধ, সেজন্য ছেলেটা প্রথমে অক্ষাংশবাবুর রাত্রিরে লজে না থাকার ব্যাপারটা নিয়ে গাইগুই করলেও পরে অক্ষাংশবাবু পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে হাতে ধরিয়ে দেওয়াতে সে রাজি হয়ে যায়। অক্ষাংশবাবুকে সে জানায় সেই রাত্রে তিনি লজে না থাকলেও লজের ম্যানেজার আর অন্যান্য সকলেই জানবে যে অক্ষাংশবাবু তার নিজের রুমের মধ্যেই আছেন। এই সমস্ত ভাবনায় ডুবে এগোতে এগোতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন অক্ষাংশবাবু। হঠাৎই তার কান গেল কিছুটা দূরে একটা শোরগোলের মধ্যে। অনেক বাচ্চা, বুড়ো, ছোকরার গলা একসাথে ভেসে আসছে। প্রশংসাসূচক শব্দ করছে তারা। মাঝে মাঝে শোরগোলের মধ্যে থেকে ভেসে আসছে হাততালি। শব্দের উৎসর দিকে কান রেখে সোজা হাঁটতে শুরু করলেন অক্ষাংশবাবু। রাস্তার ধারের একটা মুদিখানার দোকানে শব্দটা কোথা থেকে আসছে সেটা জিজ্ঞাসা করাতে দোকানদার জানালো এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই একটা গলি পড়বে। সেই গলির ভেতর দিয়ে চলে গেলেই সামনে একটা মাঠ আছে। সেই মাঠে একজন লোক মূর্তি নিয়ে খেলা দেখাচ্ছে। সে নানান রকম মূর্তি বানাতে পারে। আর যে কোনো বয়স্ক লোক ইয়াং বয়সে কেমন দেখতে ছিল সেটা সে হুবহু বানিয়ে দেয়। মানে সেই লোকটার ইয়াং বয়সের মূর্তি আর কি। কথাটা শোনা মাত্রই অক্ষাংশবাবুর মুখে একটা কৌতূহলী ভাব ফুটে ওঠে। আশ্চর্য হয়ে যান তিনি। দোকানদারটিকে ধন্যবাদ জানিয়ে ওই মাঠের দিকে এগিয়ে যায়। মাঠে এসে অক্ষাংশবাবু দেখে এই অন্ধকারের মধ্যেও মানুষের ভিড়, তবে ভিড় একটু কমেছে। অক্ষাংশবাবু ভিড়ের মধ্যে ঢুকলেন না। তিনি একটা ফাঁকা জায়গায় চুপ করে দাঁড়িয়ে রইলেন। আস্তে আস্তে ভিড় কমে গেল। রাতের অন্ধকারে একটা বেদির উপর এক তাল এঁটেল মাটির স্তূপ রয়েছে। সেই মাটি দিয়েই শিল্পী তার শিল্পের নিদর্শন সৃষ্টি করেছে। শিল্পী মধ্যবয়স্ক লোক, অক্ষাংশবাবুর সমসাময়িক হবে। কাঠের বেদিটাকে ঘিরে চৌকো করে স্টেজের মতো কাপড় টাঙানো আছে। মাথার উপরে একটা ত্রিপল দেওয়া আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। একে একে ভিড় করে থাকা মানুষজনরা নিজেদের বাড়ির পথে পা বাড়ালো। জায়গাটা ফাঁকা হয়ে গেল। শিল্পীও এবার আস্তে আস্তে তার পাততাড়ি গুটিয়ে সেখান থেকে চলে যাওয়ার তাল করছিল। ঠিক এমন সময় অক্ষাংশবাবু এগিয়ে গেলেন তার কাছে। লোকটি বললেন, কি চাই বাবু? আমার শিল্প প্রদর্শনী তো হয়ে গেছে। মানে তোমাকে একটু বিরক্ত করবো ভাই। আসলে এতক্ষণ ভিড়ের মধ্যে আমি আসতে পারিনি, তাই দূর থেকেই দেখছিলাম তোমার শিল্প প্রদর্শনী, ঠিক দেখতে পারিনি। এখন ভিড়টা কমে যেতেই আমি এখানে এসেছি তোমার শিল্প প্রদর্শন দেখতে। আমি কলকাতা থেকে এখানে এসেছি ভাই। ও তাই বলুন, আপনি তো তাহলে এখানকার অতিথি। অতিথি দেবো ভব। যেহেতু আপনি আমাদের অতিথি, তাই আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাকে আমার প্রদর্শনী দেখাবো। এখন আপনি বলুন, আমি কার মূর্তি বানাবো? তুমি প্রথমে আমার একটা মূর্তি বানাও দেখি। আমাকে 25 বছর বয়সে কেমন দেখতে ছিল। শিল্পী কিছুক্ষণের মধ্যেই এঁটেল মাটি দিয়ে অক্ষাংশবাবুর মূর্তিটা বানিয়ে দিলেন। অক্ষাংশবাবু অভিভূত হয়ে গেলেন তার কাজ দেখে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। লোকটা একেবারে হুবহু তার ইয়াং বয়সের মূর্তি বানিয়ে ফেলেছে। বিন্দু মাত্র ভুল ত্রুটি নেই তার কাজে। এতই নিখুঁত তার কাজ। প্রশংসার ডালি তুলে দিলেন অক্ষাংশবাবু ওই লোকটির সামনে। দুর্দান্ত হয়েছে, অসাধারণ অসাধারণ। এবার অক্ষাংশবাবু বললেন, আর একটা অনুরোধ রাখবো তোমার কাছে। বলুন না, কি অনুরোধ? তুমি তো সবারই যুবক বয়সের মূর্তি বানিয়ে দাও, তা নিজের মূর্তি বানিয়েছো কখনো? না। বেশ, তাহলে আজকে আমার সামনে তুমি তোমার নিজের যুবক বয়সের মূর্তি বানিয়ে দেখাও তো দেখি। যদি পারো তাহলে বকশিস দেব। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি 2 মিনিট অপেক্ষা করুন। লোকটা অক্ষাংশবাবুর দিকে পিছন ফিরিয়ে এঁটেল মাটি দিয়ে মূর্তিটা বানানো শুরু করল। কিভাবে বানাচ্ছে মূর্তিটা সেটা অক্ষাংশবাবু দেখতে পেল না।
মিনিট দুয়েক পর লোকটা বলল, বাবু হয়ে গেছে, এবার আমি সরে যাচ্ছি। আপনি দেখুন কেমন হয়েছে আমার যুবক বয়সের মূর্তি। বলেই এক ঝটকায় লোকটা সরে গেল। অক্ষাংশ বাবু মূর্তির দিকে তাকিয়ে যেন বোবা হয়ে গেলেন। বুকের খাঁচাটা কেঁপে উঠল তার, হৃৎপিণ্ডটা যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে যাবে। অক্ষাংশ বাবু দেখল যে মূর্তিটা লোকটা বানিয়েছে সেটা অন্য কারণ নয়, সুদর্শন বাবুর মূর্তি। সুদর্শন বাবুকে যুবক বয়সে এমনই দেখতে ছিল। এটা কার মূর্তি বানিয়েছ তুমি? তুমি অক্ষাংশ বাবু লোকটাকে যে কথাটা বলতে যাচ্ছিল সেটা তার মনের ভেতরে অদৃশ্য হয়ে গেল, কারণ অক্ষাংশ বাবু পাশ ফিরে তাকাতেই দেখল সেখানে কেউ নেই। শিল্পী যেন হাওয়ায় মিশে গেছে। চারিদিক থেকে প্রতিফলিত হতে লাগলো সুদর্শন বাবুর কণ্ঠস্বর, এটা আমার মূর্তি, আমার আমার মূর্তি, আমার মূর্তি, এটা আমার। আকাশ বিদীর্ণ করা বিকট অট্ট হাসিতে যেন কানের পর্দা ফেটে যাবার উপক্রম হলো অক্ষাংশ বাবুর। মুহূর্তে অক্ষাংশ বাবুর খেয়াল হলো যে জায়গাটায় তিনি দাঁড়িয়ে আছেন সেখানে মাঠ তো নেই, সেটা একটা লম্বা অন্ধকার হাইওয়ে, একেবারে শুনশান রাস্তাটা। অক্ষাংশ বাবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে দৌড় লাগালেন। এখান থেকে তার লজ অনেকটা দূর। বেশ খানিকক্ষণ দৌড়ে যখন তিনি হাঁপিয়ে গেছেন তখন তিনি দেখলেন কিছুটা দূরে হাইওয়ের এক পাশে পাথরের ফুটপাতের ওপর বসে আছে একটা লোক। পরনে একটা আকাশি রঙের ঢলঢলে পাঞ্জাবি আর পায়জামা। পায়জামাটা দেখে অক্ষাংশ বাবু লোকটাকে চিনতে পারলেন, সুনির্মল বাবু। কিন্তু সুনির্মল বাবু এই সময় রাস্তার উপর এমনভাবে বসে আছেন কেন? অক্ষাংশ বাবু এগিয়ে যান তার দিকে। হাঁপাতে হাঁপাতে বলেন, আরে সুনির্মল বাবু, আপনি এখানে এই সময় কেন বসে আছেন? আরে তার আগে বলুন, আপনি এত হাঁপাচ্ছেন কেন? আর কাউকে দেখে ভয় পেয়েছেন বুঝি? কে? সুদর্শনকে দেখে চমকে উঠেছেন তাই না? ভাবছেন সুদর্শন তো মরে গেছে, ও কিভাবে এলো এখানে? অক্ষাংশ বাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সুনির্মল বাবুর মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো তাতে অক্ষাংশ বাবুর মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। সারা শরীর জুড়ে একটা কাঁপুনি দিতে শুরু করলো অক্ষাংশ বাবুর। আপনি আপনি এসব কি বলছেন? আপনি কি করে জানলেন যে আমি এখন সুদর্শনকে দেখে এলাম? আর সুদর্শন যে বেঁচে নেই এটাই আপনি কি করে জানলেন? কি করে জানলাম? আমি সব জানি। কিভাবে তুমি আমাকে সুদর্শনের সাথে ফাঁসিয়েছিলে, কিভাবে সুদর্শন আর আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, কিভাবে শেষ করে দিয়েছিলে দুটো ফুরফুরে প্রাণ। তোমাকে ভালোবেসে আমাকে তার মাসুল দিতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে আমাকে। মুহূর্তে তিনি দেখলেন আস্তে আস্তে বদলে যাচ্ছে সুনির্মল বাবুর শরীরটা, বদলে যাচ্ছে অন্য কিছুতে। তার মুখ ভরে উঠেছে অসংখ্য কাটা দাগে, ঠিকরে যেন বেরিয়ে আসছে চোখ। মুখ থেকে বের হচ্ছে গ্যাজলা। বিষ খেলে ঠিক এমনটাই গ্যাজলা বের হয়। সুনির্মল বাবুর শরীরটা বদলে গিয়ে শাম্ভবীর চেহারা নিয়েছে। তার পেটের কাছের অংশটা স্ফীত। ডান হাতের তর্জনী অক্ষাংশ বাবুর দিকে তুলে শাম্ভবী বলে চলেছে, তোর জন্য আমাকে বিষ খেয়ে মরতে হয়েছিল শয়তান, তুইও রেহাই পাবি না। তীব্র আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে অক্ষাংশ বাবু ছুটতে থাকে হাইরোড ধরে। এতটাই জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিলেন অক্ষাংশ বাবু যে তিনি দেখতেই পেলেন না হাইরোডটা ক্রস করার সময় একটা লরি আসছে। আর একেবারে লরির সামনে গিয়ে পড়লেন তিনি। লরিটা হুড়মুড়িয়ে এসে পড়ল তার উপরে। ছিটকে পড়লেন তিনি রাস্তায়। অল্পের জন্য চাপা পড়তে পড়তে রক্ষা পেলেন তিনি।
লরির ধাক্কায় সামান্য কেটে ছড়ে গিয়েছে তার হাত পা, তবে সে বেঁচে আছে। নিজের হাতের আংটিটার দিকে তাকালেন অক্ষাংশবাবু। গত সপ্তাহতেই শরীরটা ভালো না থাকার দরুন অক্ষাংশবাবু এক জ্যোতিষীকে নিজের হাত দেখিয়েছিলেন। জ্যোতিষী তাকে এই রক্তপ্রবালের আংটিটা হাতে ধারণ করতে বলেছিলেন। এটা ধারণ করলে নাকি শুধু শারীরিক অসুখ কেন, অপঘাতেও তার এখন মৃত্যু ঘটবে না। এই আংটিটাই বাঁচিয়েছে তাকে। হাতের আংটিটা মাথায় ঠেকিয়ে একবার প্রণাম করলেন অক্ষাংশবাবু। তারপর অনেক কষ্টে উঠে নিজের শরীরটাকে ক্রমশ টেনে হিঁচড়ে লজের দিকে এগিয়ে চললেন। একসময় লজে পৌঁছে নিজের রুমে সোজা ঢুকে গেলেন তিনি। তারপর মুখে কিছু না তুলেই শুয়ে পড়লেন। সারা রাত তিনি দু চোখের পাতা এক করতে পারলেন না। নিদ্রা দেবী যেন ঘুম চুরি করে নিয়ে গেছে তার। পরদিন সকালে বাড়ি ফিরে যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে নামার সময় সুনির্মল বাবু রুমের দিকে তাকালেন তিনি। রুমের দরজার বাইরে তখন তালা ঝুলছে। রুমের বাইরে দেওয়ালের উপর লেখা আছে রুম নম্বর 3। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ম্যানেজারকে চলি বলেই লজের বাইরে বেরিয়ে গেলেন অক্ষাংশবাবু। লজের ম্যানেজার যেন তাকে ভ্রুক্ষেপই করল না। আপন মনে আজ সকালের খবরের কাগজটা পড়ে যাচ্ছিলেন তিনি। বাইরে বেরোতেই অক্ষাংশবাবু দেখলেন সেই বয়টাকে। ছেলেটা একজন কাপলকে নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে লজে। কাপলের উদ্দেশ্যে বলা কিছু উড়ো কথা অক্ষাংশবাবুর কানে ভেসে আসছে। চলুন ম্যানেজারকে বলে আপনাদের 3 নম্বর রুমটা দেব। 3 মাস ধরে ওটা তালা বন্ধ হয়ে পড়ে আছে। খুব ভালো রুমটা, আজকেই খুলে দেবো আপনাদের জন্য। স্পেশাল গেস্ট ছাড়া ওই রুমটায় আর কেউ থাকে না। স্টেশনে আসা পর্যন্ত বাকি রাস্তাটা এই অলৌকিক অপার্থিব চিন্তার ঘোরে কাটল অক্ষাংশবাবুর। একটা কথা তার বারংবার মনের মধ্যে কড়া নেড়ে গেল। হঠাৎ গতকাল রাত থেকে তার আর খিদে পাচ্ছে না। দু চোখের ঘুম একেবারে উড়ে গেছে। ঘুমটা হয়তো আতঙ্কের জেরে নাও হতে পারে, তবে খিদে পাবে না কেন? কাল রাত পেরিয়ে আজ প্রায় বেলা 12টা বেজে গেল, তবুও মুখে কোনো রুচি নেই, খিদে নেই। যে প্রশ্নগুলো এতক্ষণ হাতড়ে বেড়াচ্ছিলেন অক্ষাংশবাবু, কিছুক্ষণের মধ্যেই তিনি সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেন। স্টেশনের সামনে একটা চায়ের দোকানে রেডিওতে খবর পড়া হচ্ছে। অক্ষাংশবাবু স্পষ্ট শুনলেন ঘোষক বলছে, গতকাল রাতে ঘাটশিলায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে একটি মানুষের। ট্রাকটি মানুষটিকে একেবারে পিষে দিয়ে চলে গেছে। মৃত ব্যক্তি পুরুষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পকেট থেকে একটা মানিব্যাগ পায়। সেই মানিব্যাগ থেকে মৃতের নাম আর ঠিকানা জানা যায়। মৃতের নাম অক্ষাংশ বর্মন, ঠিকানা মনোহরপুকুর রোড, কলকাতা। পুলিশের তদন্তের সূত্রে জানা গেছে ভদ্রলোক একাই হাওয়া বদলের জন্য এসেছিলেন ঘাটশিলায়। গত রাতে হাইওয়ে দিয়ে ভদ্রলোক ছুটে যাচ্ছিলেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। হঠাৎই হাইওয়ে ক্রস করার সময় ডান দিক থেকে অক্ষাংশবাবুর চারপাশে যেন দমকা বাতাস বইছে। নরম মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকা শুকিয়ে যাওয়া গাছের মতো চায়ের দোকানটার সামনে স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কেউ তাকে দেখতে পাচ্ছে না, কেউ নয়। শুনলেন অন্ধকার আতঙ্কের সেই রাত।
যেমনটা গল্পের শুরুর দিকেই বলেছিলাম, আজকের এই গল্পের থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন আপনার জন্যে। আর প্রশ্নটি হল, আমাদের গল্পের আজকের অক্ষাংশ বাবুর চরিত্রর সম্পূর্ণ নাম কি ছিল? আর দেরি না করে ঝটপট কমেন্ট করে ফেলুন কমেন্ট সেকশনে। আর আজকের আমাদের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকেই কমেন্ট করা কিছু নাম আমি বেছে নেব আগামী গল্পের জন্য। আমাদের গল্পগুলি নিয়মিত শুনেছেন এবং কমেন্ট করেছেন এমন কয়েকজনের নাম আমি বলছি। পূজা সেন বলছেন বনগাঁয় আমার মামার বাড়ি। অনন্ত চক্রবর্তী কমেন্ট করেছেন জয়নগর থেকে শুনছি। প্রীতি মণ্ডল বলছেন আমি বারাসাত থেকে শুনছি, এখন রাত 3:26, আমার শ্বশুর বাড়ি বনগাঁওতে। আমাদের আগের এপিসোড এক অমাবস্যার রাতে কমেন্ট করেছেন শঙ্কর মণ্ডল। তিনি বলছেন গল্পটি দারুণ ছিল, অসাধারণ, সবাইকে ধন্যবাদ, এরকম গল্প আরও নিয়ে এসো। নিশ্চয়ই এরকম গল্প আরও আসতে থাকবে, তার জন্য সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অল ডে সাসপেন্স চ্যানেলটিকে। রুম্পা পাত্র বলছেন খুব সুন্দর গল্পটা। জয়নগর থেকে আরেকজন কমেন্ট করেছেন, তার নাম শ্যাম দাস, ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। এছাড়াও রিসেন্টলি সৌমিত্র রয় চৌধুরী আমাদেরকে কমেন্ট করেছেন বাদলা রাতের শেষ লোকাল এই গল্পটিতে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি শোনার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।